হ্যালো সবাইকে, কমার্স মিনিটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা আসলে পড়ব টাইপস অফ সেন্টেন্স নিয়ে। আমাদের এসএসসি এবং এইচএসসি বোর্ডে যে প্রশ্নগুলো এসে থাকে চেঞ্জিং সেন্টেন্সে, সেখানে মূলত চারটা টপিক থেকে হচ্ছে আমাদেরকে আনসার করতে হয়। একটা হচ্ছে আমার 5 প্রকারের যে সেন্টেন্স আছে সেগুলা, 2 নম্বর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে, 3 নম্বর হচ্ছে ভয়েস চেঞ্জিং, 4 নম্বর হচ্ছে ডিগ্রি। অর্থাৎ এই চারটা টপিক থেকে আমাকে সাধারণত আনসার করতে হয়। এখন তোমার সিলেবাসে কতটুকু আছে সেই জিনিসটা দেখে হচ্ছে তুমি এই ক্লাসটা করবা, ঠিক আছে? তো এই ভিডিওতে মূলত হচ্ছে আমরা শুধুমাত্র টাইপস অফ সেন্টেন্স, যেটা হচ্ছে তোমার 5 প্রকার, সেটা নিয়ে আলোচনা করব। এরপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আরেকটা ভিডিও, ডিগ্রি নিয়ে আরেকটা ভিডিও, ভয়েস চেঞ্জিং নিয়ে আরেকটা ভিডিও, এরপর বোর্ড কোয়েশ্চেন সলভ নিয়ে কম্বাইন্ড কিছু ক্লাস আমরা দিব। তো চলো শুরু করা যাক। তো টাইপস অফ সেন্টেন্স, সেন্টেন্স আসলে দুইভাবে, আমি যদি দুইভাবে ক্লাসিফাই করতে পারি, ইন টার্মস অফ মিনিং, ইন টার্মস অফ স্ট্রাকচার। দেখো, মিনিং বা অর্থের উপর ভিত্তি করে সেন্টেন্স কিন্তু 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আর যদি আমি স্ট্রাকচার বা গঠনের ভিত্তিতে আমি যদি এটাকে বিভক্ত করতে চাই, তবে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এটা হচ্ছে আমার যেটা বেসিক যে স্ট্রাকচার এবং মিনিং এর ভিত্তিতে যে সেন্টেন্সের যে ক্লাসিফিকেশনটা। তো এটা সবাই একবার নোট করে নাও। এরপর হচ্ছে আমরা এরপরে ভিতরে টপিকে ঢুকছি। তো এখন এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এর যে ট্রান্সফরমেশনটা আছে সেটা সম্পর্কে হচ্ছে জানবো। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্সকে বাংলায় বলা হয় বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ আমরা সাধারণ যে বিবৃতিগুলো ইউজ করে থাকি, যে স্টেটমেন্টগুলো, সেগুলোই হচ্ছে আসলে আমার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যে বিবৃতিগুলো বলি সেগুলা হয় হ্যাঁ বোধক হয়, না হয় না বোধক হয়। যেমন কি আমি তোমাকে বলেছি যে তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো, তুমি উত্তর দিচ্ছ যে হ্যাঁ আমি করেছি। আর যদি না করো তাহলে কি বলবে? না আমি করিনি। অর্থাৎ হয় হ্যাঁ বোধক, না হয় হচ্ছে না বোধক। তাহলে কি বিবৃতি হয় হ্যাঁ বোধক, না হয় না বোধক। আর এই যে হ্যাঁ বোধক বিবৃতি, সেটাকে আমরা বলি অ্যাফার্মেটিভ, সেটাকে আমরা বলি অ্যাফার্মেটিভ। আর যে না বোধক বিবৃতি, সেটাকে আমরা বলি নেগেটিভ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা হ্যাঁ বোধক হয় তবে হচ্ছে সেটা অ্যাফার্মেটিভ, আর যদি না বোধক হয় তবে হচ্ছে সেটা নেগেটিভ। তো এখন দেখো, যদি আমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে ট্রান্সফর্ম করতে বলে, রুল নম্বর 1, রুল নম্বর 1টা কি? প্রথমত নেগেটিভে নট বসবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি আছে সেটির অপোজিট ওয়ার্ড লিখতে হবে। কারণ দেখো, মনে করো আমি তোমাকে বললাম যে হচ্ছে আই লাইক ইউ, তার মানে এটা নেগেটিভ হবে আই ডোন্ট ডিসলাইক ইউ। আই লাইক ইউ এটা নেগেটিভ, কখনো আই ডোন্ট লাইক ইউ হবে না, কারণ তুমি মিনিংটা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? আমাকে মিনিংটা সেম রাখতে হবে, এক্সপ্রেশনটা ডিফারেন্ট হতে হবে। তুমি যদি বলো আই লাইক ইউ, আই ডোন্ট লাইক ইউ, এটা কিন্তু আসলে নেগেটিভ হয়নি, তুমি কিন্তু এটার মিনিংটাকে পুরো চেঞ্জ করে ফেলেছো, ঠিক আছে? লাইক করা আর ডিসলাইক করা এটা কিন্তু কি সম্পূর্ণ ভিন্ন দুইটা জিনিস। তাহলে এখানে দেখো, আই উইল রিমেম্বার ইউ, আমার এই রুল 1 অনুসারে যদি এটা নেগেটিভ করতে চাই, আই উইল, নট বসবে, একটা উইল নট। এরপর যে রিমেম্বার যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা, সেটার আমার অপোজিট ওয়ার্ড বসাতে হবে। তো রিমেম্বার মানে মনে রাখা, আর এর উল্টা হবে ভুলে যাওয়া, মানে হচ্ছে ফরগেট। তাহলে আই উইল নট ফরগেট ইউ। আশা করি এটা বুঝতে পেরেছি। এটা দেখো, এইচএসসি দিনাজপুর 2017 সালে আসা একটা বোর্ড প্রশ্ন। এখানে বলছে এ ফ্রুগাল ম্যান লিভস এ সলভেন্ট লাইফ। ফ্রুগাল বলতে মিতব্যয়ী, সঞ্চয়ী ব্যক্তিকে বোঝায়। এ ফ্রুগাল ম্যান একজন মিতব্যয়ী মানুষ একটা সলভেন্ট লাইফ, একটা স্বচ্ছ জীবন যাপন করে। এটা যদি আমার নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? এ ফ্রুগাল ম্যান, এই যে লিভস আছে না, যদি আমি সেটাকে নেগেটিভ করতে চাই তাহলে হচ্ছে ডাজ নট লিভ হবে, অথবা ডাজন্ট লিভ। তুমি যেভাবে লিখো সেভাবে হবে, ঠিক আছে? আর যেহেতু এখানে ডাজ দিয়েছি, এখানে লিভটা বেস ফর্মে হবে, ডাজ নট লিভ। এখন দেখো, এই যে সলভেন্ট যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা, এটার উল্টা করতে হবে। বাংলাটা ভাবো, একজন মিতব্যয়ী মানুষ স্বচ্ছ জীবনযাপন করেন, তার মানে একজন মিতব্যয়ী মানুষ আসলে অস্বচ্ছ জীবনযাপন করেন না।
তাহলে সলভেন্টটা হবে উল্টা, ইনসলভেন্ট, এর বিপরীত ইনসলভেন্ট। আর যেহেতু ইনসলভেন্টের এই আইটা হচ্ছে ভাওয়েল, তাই এটা না হয়ে অ্যান হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো এখন সবাই রুল 1টা নোট করে নাও, এক্সাম্পলটা নোট করে নাও, এরপরে রুল 2টা আমরা দেখছি। আমরা এখন রুল 2 দেখব। রুল 2তে যদি অ্যাফার্মেটিভে কখনো অনলি অথবা অ্যালোন আসে, তোমাদের বোর্ড কোশ্চেনগুলোতে দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু অনলি দিয়ে হয়েছে, কিন্তু আমাদেরকে অ্যালোনটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, যদি অ্যাফার্মেটিভে অনলি বা অ্যালোন থাকে, কিন্তু দেখতে হবে সেটা কার জন্য বসেছে। অনলি বা অ্যালোন ব্যক্তির ক্ষেত্রে বসতে পারে, বস্তুর ক্ষেত্রে বসতে পারে, সংখ্যার ক্ষেত্রেও বসতে পারে। যদি অনলি অথবা অ্যালোন ব্যক্তির ক্ষেত্রে বসে, নেগেটিভে হবে নান বাট, বস্তুর ক্ষেত্রে বসলে হবে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে বসলে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। ঠিক আছে, তাহলে এই তিনটা যদি তুমি মাথায় রাখো, তাহলে হচ্ছে এই তিনটা প্রশ্ন সলভ করি। চলো, এইচএসসি বরিশাল 2019 বোর্ডে কি কি বলছে দেখো। ইট বিগেটস অনলি দ্য ওয়ার্স্ট, এটা সবসময় খারাপ কিছু, নিকৃষ্ট কিছুই বয়ে আনে। এই যে দি ওয়ার্স্ট সুপারলেটিভ, দেখো দি বেস্ট, বেস্টের উল্টা হচ্ছে এই ওয়ার্স্ট। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে অনলিটা এখানে কার জন্য, মানে খারাপ কিছু বয়ে আনে, তো নিশ্চয়ই কোনো একটা বস্তু বা কোনো একটা সত্তাকে বোঝাচ্ছে, তাই এখানে অনলির পরিবর্তে হবে নাথিং বাট। মনে রাখবা বস্তু মানে থিং, তাই নাথিং বাট। ঠিক আছে, থিং এই কথাটার সাথে মিল রেখে করবা। তাহলে ইট বিগেটসে কোনো চেঞ্জ হবে না, অনলির পরিবর্তে আমরা লিখবো নাথিং বাট, বাকি অংশ কোনো চেঞ্জ হবে না। তো খুব ইজি একটা নিয়ম, অর্থাৎ যেখানে শুধুমাত্র অনলি আছে, অনলিটাকে চেঞ্জ করে জাস্ট নান বাট, নাথিং বাট আর নট মোর দেন অথবা নট লেস দেন লিখে দাও। ঠিক আছে, বি নাম্বারটা দেখো, অ্যাফার্মেটিভ বলছে অনলি আল্লাহ ক্যান ডু দিস, তাহলে এখানে অনলিটা কার জন্য বসেছে, আল্লাহর জন্য। তাহলে আল্লাহ আসলে একজন ব্যক্তি, তাই অনলির পরিবর্তেই হবে নান বাট, নেগেটিভে কি হবে নান বাট, নান বাট আল্লাহ ক্যান ডু দিস। তাহলে দেখো এটা কিন্তু খুব ইজি। অ্যাফার্মেটিভ, শি ইজ অনলি 20, অর্থাৎ সে মাত্র 20 বছর, অর্থাৎ এই যে তার 20 বলতে তার এখানে বয়সটাকে বোঝাচ্ছে, একটা সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে অনলিটা কাকে বোঝাচ্ছে, এখানে আসলে একটা সংখ্যাকে বোঝাচ্ছে। নট মোর দেন অথবা নট লেস দেন হবে। কখনো পরীক্ষায় এভাবে অবলিক দিয়ে কখনো দুইটা লিখে দিবে না। ঠিক আছে, যে কোনো একটা লিখবা। তাহলে কি হবে, শি ইজ, অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন যে কোনো একটা লিখবা। আমি নট মোর দেন লিখছি, নট মোর দেন 20। এটা হচ্ছে আমাদের রুল 2 এবং তার কিছু এক্সারসাইজ, সবাই নোট ডাউন করে নাও। এবার আমরা রুল 3টা দেখবো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। রুল 3তে কি বলছে দেখো, আমার এভরিবডি, এভরিওয়ান এই ওয়ার্ডগুলো দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া থাকে। যদি এভরিবডি দেওয়া থাকে, নেগেটিভে আমরা কি লিখবো, দেয়ার ইজ নোবডি বাট। যদি এভরিওয়ান দেওয়া থাকে তাহলে লিখবো দেয়ার ইজ নান বাট। আর যদি শুধুমাত্র এভরি দেওয়া থাকে তাহলে লিখবো দেয়ার ইজ নো ডট ডট বাট। ঠিক আছে, এই ডট ডটে কি বসবে সেটা হচ্ছে আমরা প্র্যাকটিসে যখন যাচ্ছি তখন দেখতে পাবো। দেখো প্রথম যেটা, এভরিবডি অ্যাবহরস হিম, এইচএসসি দিনাজপুর 2019 বোর্ডে আসছে। এভরিবডি অ্যাবহরস হিম, তাহলে দেখো এভরিবডির বদলে এখানে কি হবে, এভরিবডি থাকলে দেয়ার ইজ নোবডি বাট, দেয়ার ইজ নোবডি বাট অ্যাবহরস হিম। বাকি আর কোথাও কোনো ধরনের চেঞ্জ হবে না। ঠিক আছে, অনেকে বাদ দিতে তোমরা ভুলে যাও, বাদ দিতে মনে রাখবা। এখন দেখো এটা দেখো, আমি এরপরে বলছি এখানে এভরিওয়ান রেসপেক্টস হার। এভরিওয়ান থাকলে দেয়ার ইজ নান বাট, এভরিওয়ান থাকলে দেয়ার ইজ নান বাট, এরপর আছে কি রেসপেক্টস হার। রেসপেক্টস হার যেভাবে আছে সেভাবে বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এখন যে সেকেন্ডটা বি নাম্বারটা দেখো কি বলা আছে, এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি। দেখো যদি এভরি থাকে, এভরির পরে যে ওয়ার্ডটা থাকে না, সাধারণত যে নাউনটা থাকে সেটাই হচ্ছে এই ডট ডটের মধ্যে বসে, অর্থাৎ এভরির পরিবর্তে আমি লিখব দেয়ার ইজ নো বাট। তো নো এর পরে কি হবে, এভরির পরে যে নাউনটা থাকবে সেটাই। তো দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি। তাই আশা করি এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের রুল 3, সবাই পজ করে নাও অথবা খাতায় লিখে নাও। তো এবার আমরা
রুল 4 দেখব। রুল 4 কি বলছে দেখো, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। যদি এগুলো থাকে অ্যাফার্মেটিভে তাহলে নেগেটিভে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প হবে। আর যদি মনে করো পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে বলতে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্টের জায়গায় মনে করো হ্যাড টু আছে, তখন ক্যানটা জাস্ট কুড হয়ে যায়, ঠিক আছে? কুড নট বাট অথবা কুড নট হেল্প। যেমন কি এই একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখি। অ্যাফার্মেটিভে বলছে উই মাস্ট গো দেয়ার, তাহলে মাস্ট থাকলে কি হয়, তার পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প যে কোনো একটা লিখবে। উই ক্যানট বাট গো দেয়ার। সো আই হোপ ইটস ক্লিয়ার, নোট ডাউন করে নাও। তো দেখো রুল 5, রুল 5 আমাকে বলছে যদি আমার অ্যাফার্মেটিভে অ্যান্ড থাকে তবে নেগেটিভে নট অনলি ডট ডট বাট অলসো হবে, ঠিক আছে? নট অনলি বাট অলসো কিন্তু একসাথে না, মাঝখানে গ্যাপ আছে, জিনিসটা খেয়াল রাখবা। আচ্ছা, তো এই গ্যাপে কি বসে, সহজে বলি, অ্যান্ড যে কনজাংশনটা, অ্যাফার্মেটিভে অ্যান্ড যখন কনজাংশন হিসেবে ইউজ হয়েছে, অ্যান্ডের আগে নিশ্চয়ই কিছু আছে, পরেও কিছু আছে। তো অ্যান্ডের আগে যেটা আছে সেটা বসে নট অনলির সাথে, অ্যান্ডের পর যেটা আছে সেটা বসে বাট অলসোর সাথে। যেমন কি এখানে দেখো, ইট ডেজলস আওয়ার আইস অ্যান্ড সুথেস আওয়ার হার্ট। ইটটা তো এখানে সাবজেক্ট, তাই না? এখন দেখো ইটটা কোনো চেঞ্জ হবে না, এন্ডের আগের যে অংশটা এবং এন্ডের পরের অংশটা, এটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি তাহলে এই এন্ডের আগের অংশটা বসবে নট অনলির পরে, এটা বসবে বাট অলসোর পরে, ঠিক আছে? এমনকি দেখো, ইট নট অনলি dazzles our eyes but also এরপর এই অংশটা soothes our heart। I hope it's clear। তো রুল নাম্বার 6টা দেখো, এখানে আমাদেরকে বলছে যদি অলওয়েজ অথবা এভার থাকে তখন নেগেটিভে তার পরিবর্তে নেভার হয় এবং ওই সেন্টেন্সের যে অ্যাফার্মেটিভ ওয়ার্ড থাকবে তার অপোজিট ওয়ার্ডটা লিখতে হবে, অনেকটা রুল 1 এর মতো। কি বলছে দেখো, এইচএসসি যশোর বোর্ড 2017, দে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দেয়ার কান্ট্রিম্যান। দেখো, অর্থাৎ তাদেরকে সবসময় মনে রাখা হবে, অর্থাৎ তাদেরকে কখনো ভুলে যাওয়া হবে না। তো এই যে রিমেম্বার, মনে রাখা, তার বিপরীত ফরগেট, এটা আমাকে এখন লিখতে হবে, ঠিক আছে? তাহলে দে উইল, অলওয়েজ এর পরিবর্তে আসবে নেভার, নেভার বি। এখন দেখো রিমেম্বার্ড, এটা তোমার V3 তে আছে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, তাহলে আমাকে ফরগেটটা পাস্ট পার্টিসিপল ফর্মেই লিখতে হবে, ফরগটেন, ঠিক আছে? ফরগেট লিখলে কিন্তু এখানে হবে না, ফরগটেন লিখতে হবে, কারণ এটা যখন V3 তে আছে আমাকে এটাও V3 ফর্মেই লিখতে হবে, ফরগটেন। বাকি যেমন আছে পুরোটা ঠিক সেম, বাই দেয়ার কান্ট্রিম্যান টু দি এন্ড। সো আই হোপ ইটস ক্লিয়ার। এবার তোমরা রুল 6টা নোট করে নাও। রুল 7, রুল 7 দেখো, যদি সামটাইমস থাকে তবে তার পরিবর্তে নেগেটিভে নট অলওয়েজ হবে। তাহলে দেখো এই যে সামটাইমস, তার পরিবর্তে শুধু আমি নট অলওয়েজ করে দেব। তাহলে মাই ফ্রেন্ড নট অলওয়েজ ভিজিটস মি। আচ্ছা, তাহলে আমার রুল 7টা ডান। রুল 8-এ আসো, দেখো যদি মেনি থাকে অ্যাফার্মেটিভে, নেগেটিভে হয় নট এ ফিউ, আর যদি এ ফিউ থাকে তাহলে হয় নট এ মেনি, মানে হচ্ছে এটা এটার উল্টা। এর সাথে এ সম্পর্ক মনে রাখবা, মেনির সাথে এ ফিউর সম্পর্ক, মাছের সাথে এ লিটলের সম্পর্ক, তাই মাছ থাকলে নট এ লিটল, এ লিটল থাকলে নট মাছ, ঠিক আছে? সম্পর্কটা খেয়াল রাখবা। তো এটা দেখো, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তাহলে এ ফিউ থাকলে তার পরিবর্তে কি হয়, নট এ মেনি, তাহলে আই হ্যাভ কি লিখবো নেগেটিভে, আই হ্যাভ নট, আচ্ছা একটু দুঃখিত, এখানে নট এ মেনি হবে না, নট মেনি হবে, ঠিক আছে? ওকে, নট মেনি ফ্রেন্ডস। এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু দেখো দেখতে কিন্তু একটু উইয়ার্ড লাগে না, যে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, এর পরিবর্তে আমরা লিখতে পারি আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, ঠিক আছে?
গ্রামাটিক্যালি এটা কারেক্ট, কিন্তু শুনতে একটু অতটা বেশি সুন্দর দেখায় না আর কি। তো দেখো অ্যাফার্মেটিভ, হি হ্যাজ মাচ মানি, তাহলে দেখো মাচ থাকলে তার পরিবর্তে নট এ লিটল করতে হয়, তাহলে এটা নেগেটিভ করলে হবে কি, হি হ্যাজ মাচ মানি, হি হ্যাজ নট এ লিটল মানি। আই হোপ ইটস ক্লিয়ার। তো এরই মাধ্যমে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যতগুলো রুল আছে এই 8টা রুল করলে তোমার মোটামুটি বোর্ডের মধ্যে কভার হয়ে যাবে। এখন আমরা দেখব নেগেটিভ থেকে কিভাবে অ্যাফার্মেটিভ যেতে হবে, কিন্তু কোনো ধরনের নতুন রুল না শিখে, অর্থাৎ এই রুলগুলো দিয়ে আমার হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তো তোমরা সবাই আগে এই 8টা রুল ভালো মতো আয়ত্ত করে নাও, এরপর নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আমরা শুরু করছি। তো দেখো এখন হচ্ছে আমরা যে রুলগুলা পড়েছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের, এখন সেই রুলগুলোকে রিভার্স রুল হচ্ছে আমরা পড়বো। অর্থাৎ রুল আমরা পড়বো না, যে রুলটা আমরা পড়েছি সেটা হচ্ছে জাস্ট রিভার্স যাবো আর হচ্ছে এগুলো সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আশা করি তোমরা সেই সকল রুলগুলো ভালো করে আয়ত্ত করে নিয়েছো, এখন হচ্ছে এগুলো সলভ করো আমার সাথে, ঠিক আছে? দেখো ওয়ান ডে শি থট সলোমনস উইজডম শুড নট রিমেইন আনটেস্টেড, অর্থাৎ একদিন সে ভাবলো হচ্ছে সলোমনের যে উইজডম, যে জ্ঞানটা আছে সেটা আনটেস্টেড না থাকুক, সেটা যেন টেস্ট করা হয়। এটা আসছে তোমার এইচএসসি চট্টগ্রাম বোর্ড 2017-তে। তাহলে দেখো ওয়ান ডে শি থট Solomon's wisdom should, দেখো আমি যেহেতু অ্যাফার্মেটিভ করছি তাহলে অ্যাফার্মেটিভে তো নট থাকবে না, তাই না? দেখো নট আনটেস্টেড, নট আনটেস্টেড মানে হচ্ছে টেস্টেড, ঠিক আছে? নন আনটেস্টেড এর বদলে আমরা লিখতে পারি টেস্টেড, তাহলে শুড রিমেইন টেস্টেড, শুড রিমেইন টেস্টেড। অর্থাৎ কি করতাম, যখন হচ্ছে আমরা রুলটা কি ছিল, প্রথম রুলটা অ্যাফার্মেটিভ থেকে যখন আমরা নেগেটিভ যেতাম তখন নট আসতো, এরপর অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড বসতো, তাই না? এখন জাস্ট ওই জিনিসটা রিভার্স করছে, এখন নট সহ সেই ওয়ার্ডটার যেটা অপোজিট ওয়ার্ড সেটা হচ্ছে আমরা লিখছি, নটটা উঠে গেছে কেন, কারণ অ্যাফার্মেটিভে কোনো ধরনের নট বা নো এই ধরনের কোনো নেগেটিভ ওয়ার্ডগুলো বসবে না, ঠিক আছে? বি নাম্বার থেকেও নেগেটিভ, আই হ্যাভ নাথিং বাট এ পেন। দেখো অ্যাফার্মেটিভে অনলি আসলে, অনলি থাকলে নেগেটিভে নাথিং বাট, নান বাট এগুলো আসতো, তাই না? এখন যেহেতু নেগেটিভে নাথিং বাট আছে এর পরিবর্তে অ্যাফার্মেটিভে হবে অনলি, তাহলে আই হ্যাভ অনলি এ পেন। সি নাম্বার দেখুন, দেয়ার ইজ নো ডট ডট বাট, তাই না? দেয়ার ইজ নো ডট ডট বাট, কিছু মনে পড়ছে কোন রুলে? দেখো দেয়ার ইজ নো ডট ডট বাট, অর্থাৎ এভরির বদলে হতো দেয়ার ইজ নো ডট ডট বাট, দেয়ার ইজ নো এর পরে যে নাউনটা আছে না রোজ, সেটা এখানে এভরির পরে হবে, ঠিক আছে? তাহলে এভরি রোজ কি হবে, এভরি রোজ হ্যাজ এ থ্রোন, হ্যাজ এ থ্রোন, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছো। নেগেটিভটা দেখো, আই ক্যানট হেল্প বাট গো দেয়ার, ঠিক আছে? সরি, এটা হবে আই ক্যানট হেল্প গো দেয়ার, আই ক্যানট হেল্প গো দেয়ার। দেখো মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো থাকলে তার পরিবর্তে ক্যানট হেল্প অথবা ক্যানট বাট বসতো, যেহেতু ক্যানট হেল্প আছে এখন উল্টা হবে মাস্ট, ঠিক আছে? তাহলে আই মাস্ট গো দেয়ার। আচ্ছা লাস্টে দেখো নেগেটিভে কি বলছে, নট অনলি বাট অলসো, যদি অ্যাফার্মেটিভে অ্যান্ড থাকতো তবে হচ্ছে আমার নেগেটিভে নট অনলি বাট অলসো আসতো, এখন নেগেটিভে নট অনলি বাট অলসো বলে দিয়েছে, এখানে আমার অ্যান্ড আসবে। তো নট অনলির সাথে যে আছে বা যেটা আছে সেটা হচ্ছে অ্যান্ডের আগে বসে, বাট অলসোর সাথে যেটা আছে সেটা হচ্ছে তোমার কোথায় বসে, অ্যান্ডের পরে বসে, তাই না? তাহলে রাজু অ্যান্ড রেজা ক্যান ডু ইট, তাহলে দেখো নট অনলির সাথে যে ছিল রাজু সেটা অ্যান্ডের আগে, বাট অলসোর সাথে যে ছিল সে অ্যান্ডের পরে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমাদের আসলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের ট্রান্সফরমেশন এবং এর রিভার্স ট্রান্সফরমেশন হচ্ছে শেষ হয়েছে। দেখো এর আগের পার্টে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ অর্থাৎ টোটাল অ্যাসার্টিভ সেন্টেন্সের যে পার্টটা ছিল সেটা আমরা শেষ করেছি, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছি। আচ্ছা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি?
ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যে এই সেন্টেন্সে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়। দেখো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা ইউজ করে থাকি সেটা সবসময় কি দিয়ে শুরু হয়? সবসময় দেখবা সেটা কোনো একটা টু বি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, বা বি ভার্ব যেগুলো বলি আমরা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপর হচ্ছে উইল বি, শেল বি, এগুলো, ঠিক আছে। অথবা দেখবা যে কোনো একটা মডেল ভার্ব দিয়ে শুরু হচ্ছে। মডেল ভার্ব কোনগুলা? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, নিড টু, ওট, ওট টু, এইগুলো হচ্ছে আমার মডেল ভার্ব, ঠিক আছে। অথবা দেখবা ডু, ডিড, ডাস দিয়ে শুরু হচ্ছে। অথবা দেখবা হ্যাভ ভার্ব দিয়ে শুরু হচ্ছে, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো দিয়ে, ঠিক আছে। এর বাইরে আসলে কোনো কিছু দিয়ে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় না। তাহলে দেখো আমি জাস্ট এখানে 4টা রুল লিখে রেখেছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে রূপান্তরিত করার। রুল 1টা কি দেখো, যদি টু বি ভার্ব থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি টু বি ভার্ব থাকে তাহলে সেই টু বি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে। আর যদি মডেল ভার্ব থাকে তাহলে মডেল ভার্বটা দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে। আমি আগে রুল 1টা দেখি। আচ্ছা দেখো, রুল 3টা কিন্তু একটা ইউনিভার্সাল রুল, ঠিক আছে। অর্থাৎ যদি তোমার অ্যাসার্টিভ হ্যাঁ বোধক হয়, ইন্টারোগেটিভটা হবে না বোধক। যদি আমার অ্যাসার্টিভটা না বোধক হয়, ইন্টারোগেটিভ হবে হ্যাঁ বোধক। অর্থাৎ একটা একটা উল্টো হবে, হ্যাঁ হলে না হবে, না থাকলে হ্যাঁ হবে, ঠিক আছে। এটা হচ্ছে এইটা ইউনিভার্সাল রুল, এটা সব জায়গাতে প্রত্যেকটা রুলে ইন্ডিভিজুয়ালি এই রুল 3টা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। তাহলে প্রথমে দেখো, কামাল ইজ এ গুড বয়। তাহলে এই যে ইজ একটা টু বি ভার্ব, তাই না? তো টু বি ভার্ব থাকলে বললাম যে তা দিয়ে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে ইজ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হবে। আরেকটা কথা বলি, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এভাবে থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটা হয়ে যায় এভাবে, প্রথমে একটা অক্সিলারি ভার্ব থাকে, এরপরে তোমার সাবজেক্ট আসে, এরপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট, ঠিক আছে। এটা থাকে একটা আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এটা তো অ্যাসার্টিভের আমরা সবাই জানি। তাহলে এখন দেখো এই যে ইজটা এখানে পুরোটা হ্যাঁ বোধকে আছে না, কামাল ইজ এ গুড বয়, এখানে তো না বোধক কিছু না। তাহলে ইজকে নেগেটিভ করতে হবে, ইজ নট অথবা ইজন্ট, তুমি যেভাবে লিখতে চাও। তাহলে ইজন্টের পরে কি আসবে? কামাল আসবে, সাবজেক্ট আসবে, ঠিক আছে। ইজন্ট কামাল এ গুড বয়, ঠিক আছে। আর অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন মার্কটা দিতে মনে রাখবা। বি নাম্বার দেখো কি বলছে এখানে, আই ক্যান ডু ইট। তাহলে দেখো মডেল ভার্ব আছে না, মডেল ভার্ব থাকলে সেটা দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে, তার মানে ক্যান দিয়ে এখানে শুরু হবে। তাহলে যেহেতু এটা হ্যাঁ বোধকে আছে, আই ক্যান ডু ইট, এটা কান্ট হবে, ঠিক আছে। এরপরে সাবজেক্টটা বসবে, কান্ট আই ডু ইট, ঠিক আছে। তাহলে এই রুল 1 দিয়ে আমার এই প্রথম 2টা সেন্টেন্স হচ্ছে কভার করা হয়ে গেছে। এখন দেখি রুল 2 তে যাও। রুল 2 তে বলছে যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা হ্যাভ ভার্ব থাকে, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার যে কোনো একটা যদি থাকে, তবে কি হবে, সেখানে 2টা কেস হয়ে যায়। একটা হচ্ছে যদি সেই হ্যাভ ভার্বগুলো অক্সিলারি হিসেবে থাকে, আরেকটা হচ্ছে যদি অক্সিলারি না বরং মেইন ভার্ব হিসেবে থাকে। দেখো যদি হ্যাভ ভার্বগুলো অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে সেটা দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। কিন্তু যদি অক্সিলারি না হয়, সেটা যদি মেইন ভার্ব হয়, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো যদি মেইন ভার্ব হিসেবে বসে, তবে তার পরিবর্তে ডু, ডিড, ডাস দিয়ে ইন্টারোগেটিভ শুরু হয়। বুঝতে পারছো? কিন্তু ডু, ডিড, ডাস কোনটা আনবো? মনে রাখবা, ডু আনতে হয় হ্যাভ এর পরিবর্তে, ডিড আনতে হবে হ্যাড এর পরিবর্তে, ডাস আনতে হবে তোমার হ্যাজ এর পরিবর্তে, ঠিক আছে। কখন? আবার বলি, হ্যাভ ভার্ব যদি অক্সিলারি হিসেবে থাকে তাহলে তা দিয়েই, অর্থাৎ সেই হ্যাভ ভার্বটা দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে। আর যদি হ্যাভ ভার্বটা মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে ডু, ডিড, ডাস দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। বুঝতে পারছি? তাহলে এখন দেখো রুল, দেখো প্র্যাকটিস সি আর ডিটা একটু দেখো। এখানে হ্যাভ আছে, এখানে হ্যাভ আছে। এই সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো, আই হ্যাভ এ প্যান, এখানে একটা মাত্রই ভার্ব হ্যাভ, তাই সেই মেইন ভার্ব। কিন্তু দেখো আই হ্যাভ ডান, এখানে ভার্ব দুইটা, এটা ভি3, এটা মেইন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। অর্থাৎ এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব, এখানে হ্যাভটা মেইন ভার্ব। তাহলে আমার এটা যে তুমি হ্যাভ মেইন ভার্ব আছে এখানে ইন্টারোগেটিভে, এটা বসতে পারবে না, তার পরিবর্তে ডু, ডিড, ডাস আনতে হবে। আর যেহেতু হ্যাভ আছে, হ্যাভের বদলে কি আসে? হ্যাভের বদলে আমার ডু আসে, ঠিক আছে। তাহলে ইন্টারোগেটিভটা শুরু হবে ডু দিয়ে। আর যেহেতু এটা হা বোধক আছে, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, এটা না বোধক করতে হবে ডোন্ট দিয়ে। এরপর সাবজেক্ট আই, তো ডোন্ট আই হ্যাভ এ পেন, কোয়েশ্চেন মার্ক। ডি দেখো, আই হ্যাভ ডান ইট, এটা এখানে অক্সিলারি হিসেবে হ্যাভ ভার্বটা, তাই এখানে সেটা দিয়ে, অর্থাৎ সেই হ্যাভটা দিয়ে এখানে
ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে। তাহলে হ্যাভটা হবে এখানে কি হ্যাভেন্ট, ঠিক আছে, অথবা হ্যাভ নট। তুমি শর্ট ফর্মও লিখতে পারো, তুমি চাইলে ফুল ফর্মও লিখতে পারো। তাহলে হ্যাভেন্ট আই ডান ইট কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। লাস্ট দেখো এখন এই রুল 4টা দেখো। যদি অ্যাসারেটিভে এভরিবডি থাকে, ইন্টারোগেটিভে হু ডাজ নট তার পরিবর্তে, অল থাকলে হু ডু নট, নোবডি থাকলে হু। এখন যে জায়গাতে ছেলে মেয়েরা কনফিউজড হয়ে যায় সেটা হচ্ছে তোমার ইন্টারোগেট যখন হচ্ছে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলি, অ্যাফার্মেটিভও তোমার এভরিবডি বসে, নেগেটিভে তাকে চেঞ্জ করতে হয় দেয়ার ইজ নোবডি বাট, আর ইন্টারোগেটিভে চেঞ্জ করতে হয় এভরিবডিকে হু ডাজ নট। তাহলে এভরিবডি থাকলে কখন দেয়ার ইজ নোবডি বাট আর কখন হু ডাজ নট, সেটা আশা করি তুমি ক্লিয়ার হয়েছো। এখন দেখো যেহেতু নোবডি আছে না, নোবডির পরিবর্তে খালি হু বসে, ঠিক আছে, খালি ইন্টারোগেটিভে হু বসবে, বাকি পুরোটা যেমন আছে তেমনই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে নোবডি ডিনাইস দ্যাট, হু ডিনাইস দ্যাট, ঠিক আছে, এটাই। তো এরই মাধ্যমে আমাদের অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ শেষ। এখন ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ আমরা রিভার্স করব। তো এই ভিডিওতে এই পার্টে আমরা হচ্ছে ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভে ট্রান্সফর্ম করা শিখবো, ঠিক আছে। এর আগের ভিডিওগুলোতে আগের যে পার্টটা সেটাতে আমরা অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভে গিয়েছিলাম। আশা করি সেই অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভে যাওয়ার যে রুলগুলো আছে সেগুলোকে শুধু তোমরা ভালো করে আয়ত্ত করেছো, সেগুলোকে ইউজ করে হচ্ছে এখন আমরা এই 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 5টা হচ্ছে সেন্টেন্স আমরা সলভ করবো। দেখো ইন্টারোগেটিভ করেছে হু বিলিভস এ লায়ার। যদি তোমার অ্যাসারেটিভে নোবডি থাকতো তাহলে ইন্টারোগেটিভে হু আসতো। এখন ইন্টারোগেটিভে হু আছে না, তাহলে অ্যাসারেটিভে হবে নোবডি, ঠিক আছে, অর্থাৎ উল্টাটা, রিভার্সটা। তো নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার, ঠিক আছে। বি নাম্বারটা দেখো এখন, ডিডন্ট ইউ গো দেয়ার। দেখো ডিডন্ট এটা একটা অক্সিলারি ভার্ব আর এখানে গোটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। অ্যাসারেটিভ জিনিসটা কি হয়ে যাবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই আকারে থাকবে। সাবজেক্টকে এখানে ইউ, তাহলে ইউ, এই দেখো নট যেটা আছে নেগেটিভ, হ্যাঁ হলে না হবে, না হলে হ্যাঁ হবে, যেহেতু যেহেতু এখানে এটা কি নেগেটিভ আছে, এখানে সেটা হ্যাঁ বোধক হয়ে যাবে, ঠিক আছে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাই ডিড গো হয়ে যাবে ওয়েন্ট, ডিড গো হয়ে যাবে ওয়েন্ট, ইউ ওয়েন্ট দেয়ার। আশা করি এটা বুঝতে পেরেছো। সি নাম্বার দেখো, ইন্টারোগেটিভে কি বলেছে, হু ডাজ নট অথবা হু ডাজন্ট বিলিভ হিম। হু ডাজ নট এটা কার পরিবর্তে আসতো, হু এর পরিবর্তে আসতো। তাহলে এখন হু ডাজন্ট এর পরিবর্তে কি আসবে, সরি এভরিবডির পরিবর্তে এটা আসতো, ঠিক আছে, দুঃখিত, হু ডাজন্ট আসতো এভরিবডির পরিবর্তে। তাহলে এখন হু ডাজন্ট এর পরিবর্তে এভরিবডি আসবে, এভরিবডি। এখন যে দেখো যেহেতু এভরিবডি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বিলিভটা বিলিভস হবে, অথবা বলতে পারি যেহেতু এখানে ডাজটা ক্যান্সেল হয়ে গেছে তাই এখানে বিলিভটা বিলিভস হবে, ঠিক আছে, এভরিবডি বিলিভস হিম। এটা কিন্তু রাজশাহী ক্যাডেট কলেজে আসা একটা প্রশ্ন, ঠিক আছে। ডি নাম্বার দেখো, আরন্ট ইউ এ স্টুডেন্ট। এই যে নটটা মানে যেখানে হচ্ছে আমার এখানে নেগেটিভ আছে সেটা হচ্ছে এখানে হাউ হয়ে যাবে, ঠিক আছে, আর সাবজেক্ট এখানে ইউ। তাহলে এখানে দেখবো ইউ আর আরন্ট হবে জাস্ট আর, ঠিক আছে, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। এটা দেখো এইচএসসি সিলেট বোর্ড 2019 এ আসা একটা প্রশ্ন, টু বি ভার্ব দিয়ে শুরু হয়েছে প্রশ্নটা। ওয়াজন্ট দ্য টাইগ্রেস, টাইগ্রেস এখানে সাবজেক্ট, ওয়াজন্ট দ্য টাইগ্রেস, নাও কোয়াইট ক্লোজ টু দেম। এখন দেখো সাবজেক্ট প্লাস ভার্ব এরপর অবজেক্ট, মানে এই আকারে জিনিসটা দেখা যাচ্ছে, সাবজেক্টকে দ্য টাইগ্রেস, সাবজেক্টকে দ্য টাইগ্রেস। ওয়াজ নটটা খালি ওয়াজ হবে, ঠিক আছে, যেহেতু নেগেটিভ এখানে আছে এটা এখানে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ওয়াজ নাও কোয়াইট, অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, ক্লোজ টু দেম, ঠিক আছে। তো এরই মাধ্যমে আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্স সংক্রান্ত সকল প্রবলেমের সমাপ্তি। দেখতে দেখতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে এসে পৌঁছেছি। তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এই এক্সপ্রেশনগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো কি 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 থাকবে এখানে, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে চেঞ্জ করার জন্য আমাকে প্রথমত পার্সন সম্পর্কে কিছু বেসিক ধারণা থাকতে হবে। সেটা কি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কি। মনে রাখবা ফার্স্ট পার্সন মানে সবসময় বক্তাকে বোঝায়, অর্থাৎ এখানে আমি কথা বলছি না আর কেউ না কেউ সেটা শুনছে, মনে করো তোমরা শুনছো, তাহলে তোমরা হচ্ছে শ্রোতা, আর শ্রোতা হয় সবসময় সেকেন্ড পার্সন।
আচ্ছা, মনে করো আমরা যার সম্পর্কে কথা বলছি সে এখানে নাই। যে কথা বলছি আমি বক্তা ফার্স্ট পার্সন, যে শুনছে আমার কথা শ্রোতা সে সেকেন্ড পার্সন, আর যার সম্পর্কে আসলে আমরা কথা বলছি সে হচ্ছে আসলে থার্ড পার্সন। ঠিক আছে, যেমন কি দেখো, আই, মি, মাই, উই, আস, আওয়ার। আমি, আমার, আমাদের, আমরা, এই যে আমি সংক্রান্ত যে বিষয়গুলা বা আমরা সংক্রান্ত যে বিষয়গুলা সেটা হচ্ছে বক্তার অধীনে আসে, মানে ফার্স্ট পার্সন। শুনবে কারা? আমার কথা শুনবে কারা? তোমরা। তো তুমি, তোমরা, তোমাদের, এই সব কিছু আসে কোথায়? সেকেন্ড পার্সনে। যার সম্পর্কে আমরা কিছু বলি কিন্তু সে সেখানে উপস্থিত নাই, সে হচ্ছে থার্ড পার্সন। দেখো, হি, হিস, হিম, শি, হার, এই বিষয়গুলো হচ্ছে এখানে কি তোমার থার্ড পার্সন। ঠিক আছে, আর দেখো সাবজেক্ট ফর্মে থাকলে সেগুলোকে কিভাবে অবজেক্ট ফর্মে চেঞ্জ করতে হয়। দেখো, আই এর অবজেক্ট ফর্ম হয় মি, উই থেকে আসে আস, ইউটাতে কোনো চেঞ্জ হয় না, হি থেকে আসে হিম, শি থেকে হার, আর দে থেকে দেম। তো এই বিষয়, এই খুঁটিনাটি বিষয়গুলো একটু মাথায় রাখো, কারণ এরপরে যখন আমরা ট্রান্সফরমেশনে যাব, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, তখন কিন্তু এগুলো খুবই কাজে দিবে। তো এটা একবার নোট ডাউন করে নাও। তো এই ভিডিওতে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে কিভাবে হচ্ছে ট্রান্সফর্ম করতে হয় সেটা শিখবো। ঠিক আছে, এখানে দুইটা রুল বলা আছে। প্রথম রুলটা দেখো, প্রথম রুল আমাকে বলছে যে সাবজেক্টটা থাকবে অ্যাসার্টিভে, সেটা যদি ফার্স্ট এবং থার্ড পার্সন হয় তাহলে কেমন হবে। তাহলে আমি আগে দেখি এক্সারসাইজগুলোর মধ্যে কোথায় কোথায় ফার্স্ট এবং থার্ড পার্সন আছে। দেখো তো, উই ফার্স্ট পার্সন। ঠিক আছে, আমি, আমরা সংক্রান্ত যে প্রোনাউনগুলো, যে পার্সনগুলো, সেগুলো হচ্ছে সবসময় কি ফার্স্ট পার্সন। আচ্ছা, ফার্স্ট এবং থার্ডকে আমরা এখানে একই ক্যাটাগরিতে রাখছি এই রুলের মধ্যে। তাহলে থার্ড পার্সন কোথায় দেখো? দে, তারা। ঠিক আছে, বাকি তোমার ইউ, 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 ই সবগুলো কিন্তু তোমার কি সেকেন্ড পার্সনের মধ্যে। ঠিক আছে না, আমরা দেখেছি। তাহলে দেখো, এখন সি নাম্বার যদি সলভ করি, রুল রুল ওয়ানের হচ্ছে কি উপর ভিত্তি করে, তাহলে কি হবে দেখো তো, ইম্পারেটিভে একটা ল্যাট আসবে, ল্যাটের পরে যে সাবজেক্টটা ছিল না অ্যাসার্টিভে, সেই সাবজেক্টের অবজেক্ট ফর্ম আসবে। তাহলে এই যে যেহেতু আমি এখানে একটা ফার্স্ট পার্সন থেকে বুঝতে পারছি এখানে ইম্পারেটিভটা ল্যাট দিয়ে শুরু হবে। ঠিক আছে, এরপরে ল্যাটের পরে বলো সাবজেক্টের অবজেক্ট ফর্ম, মানে এই যে সাবজেক্টটা আছে না উই, তার অবজেক্ট ফর্ম কি আসে? ল্যাট আস। ঠিক আছে, ঠিক আছে, চাইলে তুমি ল্যাটসও বলতে পারো। তাহলে ল্যাট আস, এই যে শুটটা ইম্পারেটিভে কখনো শুট হয় না। ঠিক আছে, তাহলে প্লে ফুটবল যেভাবে আছে সেভাবে বসে যাবে, লেট আস প্লে ফুটবল। মনে রাখবা, ইম্পারেটিভে শুট বসে না, লেট আস প্লে ফুটবল। ঠিক আছে, এখন ডি নাম্বারে দেখো, এখানে এটা সাবজেক্ট দেই, তাও আবার থার্ড পার্সন, তাহলে এখানেও কি আসবে? থার্ড পার্সন থাকলেও লেটই আসবে। তাহলে লেট আসলো, এরপর দে, এই যে সাবজেক্টটা তার অবজেক্ট ফর্ম, তাহলে লেট দেম, শুটটা বাদ যাবে, তাহলে স্টাডি প্রপারলি। ঠিক আছে, তাহলে আমার প্রথম রুলটা ডান। সেকেন্ড রুলটা দেখি আমরা। দেখো, সেকেন্ড পার্সন থাকলে স্বাভাবিক নিয়ম ইম্পারেটিভ হয়। এখন স্বাভাবিক নিয়ম বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ একটা ইম্পারেটিভ সেন্টেন্স কেমনে হয়? বললাম যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো বুঝলে ইম্পারেটিভ হয়। মনে করো আমি তোমাকে বললাম যে অঙ্কটা করো, ডু দ্য সাম, দরজাটা খুলো, ওপেন দ্য ডোর, জানলাটা বন্ধ করো, ক্লোজ দ্য উইন্ডো। এই যে তোমাকে আদেশ দিচ্ছি, উপদেশ দিচ্ছি, নেভার টেল এ লাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই ধরনের যে সেন্টেন্সগুলো সেগুলো সবসময় ইম্পারেটিভ হয়। তো এই নিয়মে, মানে এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। তো এই নিয়মে হচ্ছে আমরা করবো যখন সেকেন্ড পার্সন থাকবে অ্যাসার্টিভ। তাহলে দেখো, ইউ সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন, তাহলে তখন কি হবে? ইউ শুড ডু ইট। এখন বললাম যে শুড আবার হবে না ইম্পারেটিভে, তাহলে কি জাস্ট ডু ইট। কি লিখবো? ইম্পারেটিভ ডু ইট, এটি করো। ঠিক আছে, এটা দেখো, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্যাট। রিকোয়েস্ট করে যখন আমরা কাউকে কিছু বলি তখন আমরা কি বলি? ইম্পারেটিভ আসলে প্লিজ। ঠিক আছে, তো ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট, জাস্ট লিখবো প্লিজ ডু ইট, প্লিজ ডু ইট। ঠিক আছে, এটা করলে আমার হবে। এটা দেখো, ইউ শুড নট ডু ইট। এখন পুরোটাই দেখো আগের মতো, এটার সাথে এটা মানে কি তোমার পার্থক্যটা কি? এখানে নট আছে, নটটা তো এখানে এটা কি, এটা নেগেটিভ করার জন্য দিয়েছে অ্যাডভার্বটা, এটাকে, এটা নিয়ে কিন্তু আমার খুব একটা বেশি মাথা ব্যথা নেই। এখন তাহলে কি ইউ শুড নট ডু ইট, তাহলে লিখবো ডোন্ট ডু ইট। দেখো, ইউ শুড ডু ইট, ডু ইট, ইউ শুড নট ডু ইট, ডোন্ট ডু ইট। ঠিক আছে, তো এরই মাধ্যমে আমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ ডান। এখন ইম্পারেটিভ থেকে আমরা অ্যাসার্টিভ আসবো, তোমরা এটা সবাই নোট করে নাও। তো এখন এই পার্টে আমরা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে যাব। ঠিক আছে, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে আসার যে রুলগুলো সেগুলো সবাই আমরা দেখেছি। এখন সেম জিনিসটাকে ইউজ করে, সেম টেকনিকটা ইউজ করে আমরা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে যাব। দেখো,
এখানে ইম্পারেটিভ হচ্ছে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। এখন যেটা বলেছিলাম এর আগে, ইম্পারেটিভে কিন্তু শুট হয় না, কিন্তু ইম্পারেটিভকে ট্রান্সফর্ম করে যখন আমরা অ্যাসারেটিভ আনি সেখানে আমরা শুট দিতে পারি, ঠিক আছে। তাহলে এই যে কথাটা বলা হচ্ছে নেভার টেল এ লাই, এটাকে যদি আমি অ্যাসারেটিভ করে লিখি, অ্যাসারেটিভের মানে বেসিক ফর্ম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? এখানে সাবজেক্টটা কে, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, তোমাকে বলছি আমি যে বিষয়টা, ঠিক আছে। তাহলে এখানে ইউটা আসলে উজ্জ্বল আকার আছে, তাহলে এখানে সাবজেক্ট আসবে ইউ, ঠিক আছে না? অ্যাসারেটিভ আমাকে এই ফরম্যাটে লিখতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে ইউ শুড নেভার, ঠিক আছে, শুড আসবে এটা, ইউ শুড নেভার টেল এ লাই, ইউ শুড নেভার টেল এ লাই, এটা হচ্ছে এটা ট্রান্সফরমেশন। বি নাম্বার দেখি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা, মানে সদা সত্য কথা বলবে, তুমি বলবে, তোমাকে উদ্দেশ্য করে বলছি বিষয়টা। তাহলে তুমি আসলে এখানে সাবজেক্ট, ঠিক আছে, ইউ, তাহলে ইউ শুড, এটা শুড আসবে, ঠিক আছে। ইম্পারেটিভকে ট্রান্সফর্ম করে অ্যাসার্টিভ আনলে একটা আমরা শুড দিতে পারি, ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আচ্ছা, এখন এখানে দেখো লেট হিম, লেট থাকা মানে কি, এখানে আসলে হয় ফার্স্ট পার্সন না হয় থার্ড পার্সন এখানে এরপরে যুক্ত আছে। তাহলে হিমটা দেখো যে থার্ড পার্সন হি, হি এর অবজেক্ট ফর্ম, তাহলে এখানে সাবজেক্টে কি আসবে অ্যাসার্টিভে, হিমকে যদি আমি সাবজেক্ট ফর্মে চেঞ্জ করি তাহলে হি আসবে, কি আসবে, হি আসবে। তাহলে এরপরে একটা শুট আসবে, লেটের বদলে একটা শুট আসবে, ঠিক আছে, হি শুড ডু ইট, হি শুড ডু ইট। তাহলে এর মাধ্যমে আমাদের ইম্পারেটিভ সংক্রান্ত সকল সমস্যা শেষ। তো দেখতে দেখতে আসলে আমরা আমাদের একদম এই ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখানে অপটেটিভ সেন্টেন্স, যেটা আমাদের 4 নম্বর সেন্টেন্স, ঠিক আছে, কিন্তু অপটেটিভ সেন্টেন্স থেকে আমাদের আসলে বোর্ড থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না, আজ পর্যন্ত কখনো আসেনি, আর হয়তো কখনো আসবেও না। কিন্তু আমি এরপর যেহেতু আমি একটা বেসিক ক্লাসের সাথে জিনিসটাকে রেখে আলোচনা করছি, তাই আমি এটা মনে করে আমার এটা বলার দায়িত্ব। তো অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে তোমার কোনো একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা কোনো একটা প্রার্থনা প্রকাশ পাবে, সেটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো অপটেটিভ সেন্টেন্স চেনার একটা উপায় হচ্ছে শুরুতে মে থাকে, যে মে দ্য কিং লিভ লং, রাজা দীর্ঘজীবী হোক, তাহলে ওনার জন্য একটা প্রার্থনা আমার মনের মধ্যে ফুটে উঠছে, তো এটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে এখানে কি থাকবে, ইচ্ছা, প্রার্থনা, আকাঙ্ক্ষা, এই ধরনের কোনো যদি অনুভূতি থাকে তবে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ওকে ফাইন, এখন হচ্ছে আমাদের ভেরি লাস্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। যদি একটা সেন্টেন্স অ্যাসারেটিভে দেওয়া থাকে তাকে এক্সক্লেমেটরিতে, বা এক্সক্লেমেটরি দেওয়া থাকলে তাকে অ্যাসারেটিভে কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, জাস্ট এই কয়েকটা জিনিস মাথায় রাখলে হচ্ছে, 1 2 3 4 5, এই 5টা জিনিস আমার মাথায় রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, অ্যাসারেটিভে কখনো যদি ভেরি অথবা গ্রেট থাকে তাহলে এক্সক্লেমেটরিতে হাউ দিয়ে শুরু হয় সেন্টেন্সটা, ঠিক আছে। আর যদি অ্যাসারেটিভে ভেরি অথবা এ গ্রেট থাকে, পার্থক্য কি, এখানে এ ছিল না, এখানে আর্টিকেল ছিল না, এখানে কোনো ধরনের কি ছিল না, তোমার ইনডিফিনিট আর্টিকেল ছিল না, কিন্তু এখানে ইনডিফিনিট আর্টিকেল আছে, তাই তখন হোয়াট এ অথবা হোয়াট এন দিয়ে শুরু হবে। এই দুটোর মধ্যে পার্থক্য কি, ভেরি অথবা গ্রেট থাকলে হাউ দিয়ে শুরু হবে, ভেরি অথবা এগ্রেট থাকলে হোয়াট এ অথবা হোয়াট এন দিয়ে শুরু হবে। আবার উল্টো ক্ষেত্রেও এই জিনিসটা অ্যাপ্লিকেবল, যদি এক্সক্লেমেটরিতে হাউ দিয়ে শুরু হয় তাহলে এখানে ভেরি বা গ্রেট হবে সেখানে, আর যদি হোয়াট এ বা এন দিয়ে শুরু হয় তাহলে হচ্ছে ভেরি অথবা এগ্রেট হবে। একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন, আমরা অ্যাসার্টিভেরটা অনেকবার বলেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এক্সক্লেমেটরিটা কেমন দেখো, হয় হাউ বসবে প্রথমে, না হয় হোয়াট, মানে যেটা একদম বেসিক স্ট্রাকচার, ঠিক আছে, হাউ অথবা হোয়াটে থাকে, এরপরে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব থাকে, ঠিক আছে, এরপরে সাবজেক্ট থাকে, এরপরে হচ্ছে ভার্ব থাকে, মোটামুটি এইরকমই একটা স্ট্রাকচার থাকে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের। এখন আমরা দেখি অ্যাসার্টিভ কি বলছে, দেখো, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, দেখো দ্য বার্ড সাবজেক্ট, ইজ ভার্ব, ভেরি বিউটিফুল, বিউটিফুলটা আসলে কি এখানে অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা, এই যে ভেরি আছে না, রুল কি বলে আমাকে, যদি ভেরি থাকে অ্যাসার্টিভে তাহলে আমার এক্সক্লেমেটরিতে হাউ দিয়ে শুরু হবে, তাহলে হাউ দিয়ে শুরু করো। হাউ এর পরে কি আসবে, স্ট্রাকচার দেখো, একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আসবে, এখানে অ্যাডজেক্টিভ কে বিউটিফুল, তাহলে হাউ বিউটিফুল। এরপরে কি আসবে, স্ট্রাকচারের দিকে আবার তাকাও, সাবজেক্ট আসবে, তো সাবজেক্টকে এখানে দ্য বার্ড, তাহলে হাউ বিউটিফুল দ্য বার্ড। এরপর লাস্টে ভার্ব, তো ভার্বটাকে ইজ, আর কিছু নাই, এই চিহ্নটা দিতে যেন মনে থাকে, ঠিক আছে। ওকে, আসলে আমরা চিহ্ন দিয়ে দুইটা সেন্টেন্সে চিনতে পারি, একটা হচ্ছে তোমার
ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা হচ্ছে তোমার কোয়েশ্চেন মার্ক থাকে, একটা হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা হচ্ছে তোমার এই বিস্ময়সূচক চিহ্নটা থাকে। ঠিক আছে, বি নাম্বারটা দেখো এরপরে। ইট ইজ এ ভেরি নাইস পেন, ইটটা সাবজেক্ট, ইজটা ভার্ব, এ ভেরি আছে, নাইস পেন, দেখো পেনটা নাউন না, তো পেনটা কেমন, পেনটা নাইস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমি আইডেন্টিফাই করেছি। এরপর এক্সক্লেমেটরিতে কি দিয়ে শুরু হবে, যেহেতু এ ভেরি আছে তাই এটা হোয়াট এ অথবা হোয়াট এন দিয়ে শুরু হবে, সেটা নির্ভর করে এখানে যে অ্যাডজেক্টিভটা আছে সেটা কি ভাওয়েল না কনসোনেন্ট। দেখো এই যে নাইস পেন, হোয়াট এ নাইস পেন, আচ্ছা অ্যাডজেক্টিভের পর যদি কিছু থাকে আমরা পুরোটাকে নিব। ঠিক আছে, হোয়াট এ নাইস পেন, তো এন যেহেতু এখানে কনসোনেন্ট এখানে আমার এ বসবে। ঠিক আছে, হোয়াট এ নাইস পেন, এরপর সাবজেক্ট কি ইট, এরপরে হচ্ছে ভার্ব ইজ। ঠিক আছে, এক্সক্লেমেটরি মার্ক। বি আশা করি ডান। সি দেখো এক্সক্লেমেটরি, এখন এটা এক্সক্লেমেটরি দেওয়া আছে, করতে হবে আমাকে অ্যাসারেটিভে। হাউ দিয়ে শুরু, তার মানে চেঞ্জ হয়ে ভেরি অথবা গ্রেট আসবে। ঠিক আছে, তাহলে হাউ গুড লুকিং, গুড লুকিংটা অ্যাডজেক্টিভ, হিটা সাবজেক্ট, ইসটা হচ্ছে এখানে আসলে ভার্ব। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে অ্যাসারেটিভে সাজাও, সাবজেক্ট সবার আগে কি আসবে, হি আসবে, তাহলে হি, এরপর আসে ভার্ব, তাই না, এরপরে কি আসে, ভার্ব আসে, হি ইজ। হাউ এর বদলে কি কি হবে এখানে, ভেরি হবে। ঠিক আছে, ভেরি গুড লুকিং হবে, হি ইজ ভেরি গুড লুকিং। এরপর আমাদের এই ক্লাসের একদম লাস্ট সেন্টেন্স ডি নাম্বার। ঠিক আছে, এক্সক্লেমেটরি দেওয়া আছে অ্যালাস। অ্যালাস থাকলে কি হয়, দেখো এই ধরনের যে এক্সপ্রেশনটা, যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, হুররা হবে, হুররা থাকলে এটা হবে। ইট ইজ এ ম্যাটার অফ সোরো থাকলে অ্যালাস হবে, অ্যালাস থাকলে এটাও হবে। ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট হলে ফাই হবে, আর যদি ফাই থাকে তাহলে হচ্ছে এদিকে আসবে উল্টাটা। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখো। তাহলে অ্যালাস আছে এখন আমাকে, তাহলে অ্যালাস থাকলে কি হবে, ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট। অনেকে এখানে দ্যাট কনজাংশনটা দিতে ভুলে যায়। ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট, এর পরের অংশটা যেভাবে আছে সেভাবে বসে যাবে, আই এম আনডান। তো এরই মাধ্যমে আমাদের 5 প্রকার সেন্টেন্সের যে বেসিক আলোচনা এবং এদের পারস্পরিক যে রূপান্তর সেটা হচ্ছে আমাদের দেখা শেষ।